শেখার নতুন ঠিকানা। এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলা ভাষা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি ভাষা সম্পর্কে, এখন আমরা আলোচনা করব বাংলা ভাষা নিয়ে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে বাংলা ভাষা। অর্থাৎ আমরা যারা বাঙালি আছি, আমরা আমাদের মনের ভাব বাংলা ভাষায় প্রকাশ করি। বাংলা ভাষায় কথা বলে এমন জনগোষ্ঠীর সংখ্যা, মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 30 কোটি। এই সংখ্যাটা আমরা একটু মনে রাখবো, 30 কোটি। তার মধ্যে বাংলাদেশে আছে প্রায় 16 কোটি, পশ্চিমবঙ্গে আছে 10 কোটি, 16 আর 10 26 কোটি। ভারতের আরও কিছু প্রদেশে আছে, যেমন ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলোতে আছে আরও প্রায় 3 কোটি। অর্থাৎ আরও কিছু প্রদেশে আছে 30 কোটি, 3 কোটি। এছাড়াও বাংলাদেশ, ভারত বাদ দিয়ে পৃথিবীর আরও বিভিন্ন দেশে আছে প্রায় 1 কোটি। অর্থাৎ আদার্স কান্ট্রিতে আছে 1 কোটি। এই টোটাল 30 কোটি হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। অর্থাৎ মোট জনসংখ্যা যার মধ্যে মাতৃভাষায় কথা বলে, এই সংখ্যাটা চিন্তা করলে বাংলা ভাষার অবস্থান সারা পৃথিবীতে 6ষ্ঠ। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, অর্থাৎ বাংলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা। এখন আমরা দেখি পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রোএশীয় এইসব ভাষা পরিবারে ভাগ করা হয়। আচ্ছা, ভাষা পরিবার জিনিসটা কি? ভাষা পরিবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি জিনিসটা হচ্ছে যে সমগোত্রীয় ভাষা, অর্থাৎ এমন কিছু ভাষা আছে যে ভাষাগুলো একটা রুট থেকে এসেছে, একটা পরিবার থেকে এসেছে। আচ্ছা, যেমন ইন্দো ইউরোপীয় হচ্ছে সব থেকে বড় ভাষা পরিবার। হ্যাঁ, চীনা তিব্বতীয় একটা ভাষা পরিবার, এখান থেকে যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চীনা ভাষা এসেছে। এছাড়াও আদিবাসী যে ভাষাগুলো সেগুলোর অনেকটাই কিন্তু চীনা তিব্বতীয় থেকে এসেছে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে একই পরিবার থেকে যদি কোনো ভাষার উৎপত্তি হয়, তাহলে কোনো না কোনো দিক থেকে সেই ভাষাগুলোর মধ্যে সাদৃশ্য থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি শ্রীলঙ্কার ভাষা, এগুলো হচ্ছে, এবং সাথে আমাদের বাংলাও কিন্তু আছে, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অর্থাৎ এই ভাষাগুলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে, মানে এগুলোর রুট, আদি বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। আর পৃথিবীতে একটু মনে রাখবো, এখন প্রায় 100টি বা 100টিরও বেশি ভাষা পরিবার রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে বৃহৎ বা বড় হচ্ছে ইন্দো ইউরোপীয়। আচ্ছা, যেটা বলছিলাম একটু আগে, যে কোনো ভাষা যখন একটা পরিবার থেকে আসে, সেগুলোর মধ্যে কোনো না কোনোভাবে একটা সাদৃশ্য থাকে। যেমন একই পরিবার থেকে দুই ভাইয়ের ফেসের মধ্যে একটা সিমিলারিটি থাকে, কিংবা ভাই বোন এর ফেসের মধ্যে একটা সাদৃশ্য থাকে, দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, তারা মনে হয় ভাই বোন বা তারা একই ভাই। আচ্ছা, তো তেমনইভাবে একই ভাষা পরিবার থেকে যদি আসে, সেগুলোর মধ্যে কিন্তু একটা সিমিলারিটি থাকে। একটু দেখার চেষ্টা করি। ইংরেজি ভাষা আর ফরাসি ভাষা যদি আমরা চিন্তা করি, ফরাসি ভাষায় একটা শব্দ আছে ক্যাফে, যেটাকে ইংরেজিতে বলি আমরা কফি। তো শব্দ দুটোর মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে, ক্যাফে, কফি। সো স্পেলিং বলি, প্রোনাউন্সিয়েশন বলি, উচ্চারণ বলি, একটু হলেও সাদৃশ্য কিন্তু রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখি বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের একটু বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে জানতে হবে। তো আমরা দেখি কিভাবে আসলে বাংলার সাথে
উড়িয়া ও অসমিয়ার সম্পর্ক রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলা ভাষা কিন্তু এসেছে আসলে ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে বাংলা ভাষা কিন্তু উৎপত্তি। সেখান থেকে এসেছে আসলে ইন্দো ইরানীয়, একদম সংক্ষেপে আসলে আমি তুলে ধরছি এখানে, ইন্দো ইরানীয়, এখান থেকে এসেছে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য থেকে আমরা দুটো রূপ পাই, একটি হচ্ছে সাহিত্যিক আর একটি পাই হচ্ছে আমরা কথ্য। কথ্য রূপ থেকে আবার আমরা পাই হচ্ছে মাগধী প্রাকৃত, সেখান থেকে আমরা পাই মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ থেকে আবার আমরা দুটো রূপ পাই, একটি হচ্ছে পূর্বী আর একটি হচ্ছে পশ্চিমা, পূর্বী আর পশ্চিমা। তো এই পূর্বী থেকে আবার আমরা পাই হচ্ছে উড়িয়া আর বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে কিন্তু উৎপত্তি হয় আসলে বাংলা আর অসমিয়ার। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলা, অসমিয়া, উড়িয়া এগুলো কিন্তু কাছাকাছি। বঙ্গ কামরূপী থেকে উৎপত্তি হয়ে মানে শেষ ধাপ আসে বাংলা এবং অসমিয়া, তার মানে একটা সম্পর্ক রয়েছে। আবার উড়িয়াও কিন্তু খুব কাছাকাছি, একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ঠিক আপন ভাই বোন বা চাচাতো ভাই বোন এই টাইপের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ঠিক এই জিনিসটাই আসলে বলা হয়েছে এখানে যে অসমিয়া ও অহমিয়া ও উড়িয়ার সাথে বাংলার একটা নিকটতম আত্মীয় সম্পর্ক রয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত ও পালি। আচ্ছা, ধ্রুপদী ভাষা জিনিসটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এটাকে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ধ্রুপদী ভাষা, ধ্রুপদী ভাষা মানে হচ্ছে এমন এক ধরনের ভাষা যে ভাষাটা সব থেকে প্রাচীন, মানে অনেক প্রাচীন, অনেক প্রাচীন, মিনিমাম সর্বনিম্ন 1500 কিংবা তারও বেশি বছরের পুরনো ভাষা, যে ভাষাটা স্বাধীন, এগুলোকে বলা হয় ধ্রুপদী ভাষা। তো ধ্রুপদী ভাষা কি কি? সংস্কৃত এবং পালি, এই ভাষার সাথেও কিন্তু বাংলা ভাষার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আচ্ছা, যেমন অঞ্জলি শব্দটা, অঞ্জলি শব্দ, অঞ্জলি শব্দ কিন্তু পালি শব্দ, পালি ভাষার শব্দ, তা আমরা কিন্তু বাংলাতেও ব্যবহার করি। ঠিক আছে, আবার সংস্কৃত অনেক শব্দ রয়েছে আমাদের বাংলা ভাষায়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই ভাষার অনেকগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় কৃতঋণ হিসেবে ব্যবহার হচ্ছে, মানে ধার করে নিয়ে আমরা ব্যবহার করছি, সহজ করে বলতে গেলে। আচ্ছা, এই কারণে কিন্তু সম্পর্ক রয়েছে। এরপর পরের অংশটা আমরা দেখি। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। আমরা একটু আগে দেখলাম কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে ট্রান্সফার হয়ে ধাপে 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 সেটা বাংলা ভাষার জন্ম হয়েছে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা, একদম ছোট করে এখানে বলা হয়েছে, আমরা ওখানে আরো বিস্তারিত করে দেখলাম। এরপর বলা হয়েছে যে আনুমানিক 1000 বছর আগে, 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, ওই যে আমরা দেখলাম পূর্বী, হ্যাঁ, তারপর আমরা তারও আগে দেখলাম আমরা প্রাচীন ভারতীয়, তো পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আর এই বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ।
চর্যাপদ এর অর্থ হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, চর্যা, চর্য, বিনিশ্চয়। এর মানে হচ্ছে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এটা হচ্ছে আমাদের প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার, সেটা হচ্ছে চর্যাপদ। এটা একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা যখন সাহিত্য পার্ট আমরা আলোচনা করব, ঠিক তখন আমরা করবো যে বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন, সে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আপাতত এটুকু জানি যে চর্যাপদ মানে হচ্ছে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। মহামহ বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, ইনি মূলত এটা আবিষ্কার করেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, ওকে, বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। কালগত মানে কি? কাল মানে হচ্ছে সময়, আর স্থান মানে তো আমরা জানি জায়গা। তো কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য, এই জিনিসটা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আজ থেকে 1000 বছর আগে একটা শব্দের যে অর্থ ছিল, 500 বছর পর কিংবা 1000 বছর পর এসে কিন্তু সেই শব্দের একই অর্থ থাকবে, বিষয়টা কিন্তু এমন না। ভাষা পরিবর্তনশীল, সময়ের মতো, নদীর স্রোতের মতো কিন্তু ভাষাও পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। তো সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে, কালের পরিক্রমায় কিন্তু ভাষা পরিবর্তন হয়। একটা সহজ উদাহরণ আমরা যদি খেয়াল করি, মামা শব্দ, মামা অর্থ কি? মামা অর্থ হচ্ছে মায়ের ভাই। এই শব্দটা কিন্তু আমরা একদম লেক্সিক্যাল মিনিং বা একদম ডিকশনারি মিনিং, বা যদি আমরা একদম সহজ মিনিং বলি, মামা মানে হচ্ছে মায়ের ভাই। কিন্তু এই সময়ের পরিবর্তনের সাথে সাথে মামা শব্দ কিন্তু এখন অনেকগুলো অর্থ ছড়িয়ে গেছে। আমরা রাস্তায় বেরোলে রিক্সাওয়ালাকে বলি, এই মামা যাবেন? আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, এই মামা এদিকে আসেন একটু। তো এই যে মামা শব্দটা বিভিন্নভাবে কিন্তু এখন ব্যবহার হচ্ছে। তো এইভাবেই কিন্তু সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে, কালের পরিক্রমায় ভাষা পরিবর্তন হয়। স্থানগত, স্থানগত কি? স্থানগত হচ্ছে এক স্থানের ভাষার সাথে আরেক স্থানের ভাষার মধ্যে একটা পার্থক্য থাকে, যেটাকে আমরা আসলে এই আঞ্চলিক বৈচিত্র্যকে আমরা উপভাষা বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, যেমন একটা উদাহরণ বলি, ছেলে শব্দটা, ছেলে শব্দকে আসলে আমাদের বাংলাদেশে এক এক স্থানে এক এক ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন উত্তরবঙ্গে যদি যাই, ওইদিকে অনেক জায়গায় বলা হয় চ্যাংরা, কোথাও কোথাও ছেলেকে বলা হয় সাওয়াল, আবার কোনো অঞ্চলে বলা হয় সোয়েল, আবার কোনো অঞ্চলে বলা হয় পোলা, কোথাও বলা হয় পো, কোথাও বলা হয় পোয়া। তো এইভাবে একটা শব্দকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়, অর্থাৎ অঞ্চলগত যে বৈচিত্র্য, এটাকে কিন্তু বলা হয় আঞ্চলিক ভাষা বা উপভাষা। ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। ওকে, তো আমরা ভাষা সম্পর্কে জানলাম। পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিত জানবো, সেখানে মূলত আমরা লিপি সম্পর্কে আলোচনা করব। আমরা ভাষা সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে জানলাম।